বহুল আলোচিত ও সমালোচিত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল। বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আরও 11 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টিও ইন্টারপোলে পর্যালোচনাধীন। আদালতের নির্দেশনায় প্রসিকিউশন অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো শাখা ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুর্যোগ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়। রাজধানীর চাংখারপুলে 5 আগস্ট 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে 25 মে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 4 সপ্তাহ সময়ের আবেদন করেন প্রসিকিউশন। তখন ট্রাইব্যুনাল 25 মে দিন ধার্য করেন। সকালে ইন্সপেক্টর আরশাদ হোসেন এবং কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত রোববার তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দেয় তদন্ত সংস্থা। তো আমরা এখন এই পর্যালোচনা করে দেখব এবং এই 4 সপ্তাহ সময় যেটা নিলাম, এই 4 সপ্তাহের মধ্যে পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে সাফিসিয়েন্ট সাক্ষ্য প্রমাণ থাকলে, যে তদন্ত সংস্থা যেটা পেয়েছে আর কি, সেটার ভিত্তিতে আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল অর্থাৎ ফর্মাল চার্জ আমরা আদালতে দাখিল করব। পরবর্তী তারিখ কতই মে? 25শে মে পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। আমরা আশা করছি তার আগেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আমরা আদালতে দাখিল করতে সক্ষম হব। আগামী নির্বাচনে মানুষের সমর্থন আদায়ে নেতাকর্মীদের ঘরে ঘরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রামে 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই নির্দেশনা দেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সব সেক্টরে সংস্কার করবে। মাহবুব সৈকতের রিপোর্ট। তৃণমূল নেতাদের নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার উপর কর্মশালার আয়োজন করে উত্তরের 3 জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম এবং গাইবান্ধার বিএনপি। যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রথম পর্বে বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শিক্ষা ব্যবস্থাতে শিক্ষা পাচ্ছে ছেলেমেয়েরা, কিন্তু একটা স্টেপের পরে যখন মোটামুটি শেষ হয়ে আছে, তখন তাকে তার একটা কোনো কর্মসংস্থানের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো দেশের ভবিষ্যৎ যদি ডিসিপ্লিন হতে পারে, অবশ্যই আমরা দ্রুত সামনে এগোতে পারবো জাতি হিসেবে। দিনব্যাপী কর্মশালার সমাপনী বক্তব্যে মানুষের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কল্যাণমূলক রাষ্ট্র গড়তে প্রয়োজনীয় সংস্কার করার কথা জানান তিনি। সরকার গঠনে সক্ষম হলে আমরা যে করব, তার সবচেয়ে বড় কারণটি হচ্ছে আমরা এই দেশের 20 কোটি মানুষের সামনে সেই কমিটমেন্ট দিয়েছি। এই 31 দফা আমরা বাস্তবায়ন করব। শুধু রাজনৈতিক দলই নয়, দেশ গড়তে সকলের সম্মিলিত প্রচেষ্টার কথাও বলেন বিএনপির শীর্ষ এই নেতা। দেশের জন্য, দেশের মানুষের স্বার্থে বেটার কিছু, ভালো কিছুর জন্য যদি ভালো কিছু কেউ নিয়ে আসেন, অবশ্যই আমরা সানন্দে সেটি গ্রহণ করব। দেশের মানুষের সমর্থন অর্জনে নেতাকর্মীদের আরো বেশি ভূমিকা রাখারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনি এবং আপনার মাধ্যমে আপনার যে এই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এর উপরে মানুষ আস্থা রাখে, বিশ্বাস রাখে। কাজে মানুষের এই আস্থা বা বিশ্বাসকে কোনোভাবেই আমরা নষ্ট হতে দিতে পারি না। মাহবুব সৈকত, মাই টিভি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 3য় দফা বৈঠক করেছে বিএনপি।
বেলা 11টায় জাতীয় সংসদের এলডি হলের সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। বৈঠক শুরুর আগে ঐকমত্য কমিশনের সভাপতি আলী রিয়াজ জানান, বিএনপির সাথে কিছু বিষয়ে একমত ও কিছু বিষয়ে বিরোধ রয়েছে। প্রস্তাবগুলোর বিষয়ে কমিশনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলোর অংশীদার অধিকাংশ ক্ষেত্রে একমত হয়েছে দল। তিনি জানান, রাষ্ট্রের বিষয়ে গভীরভাবে চিন্তা করে সংস্কার করতে হবে। সংসদের উচ্চকক্ষ 100 সদস্য হবার বিষয়ে একমত বিএনপি। মে মাসের মাঝামাঝি সময় থেকে অগ্রসর হতে পারব। তার আগে পর্যন্ত এই অবস্থানগুলো আপনারা দেখছেন। আবারও অনেক রাজনৈতিক দলের সাথে আলোচনায় আমরা অনেক জায়গায় ঐকমত্যের জায়গায় বা সামঞ্জস্যের ক্ষেত্রে আসছি, কোথাও কোথাও ভিন্নমত আছে, সেটাই স্বাভাবিক, এবং এতে বিএনপিও ভিন্ন নয়। তো সেই বিবেচনার থেকে আমরা আজকে আপনাদের সহযোগিতা চাই। আমরা সময় ক্ষেপণ না করে যাতে আমরা আজকে শেষ করতে পারি, সেদিকে আপনাদের একটু সহযোগিতা করবেন। সংবিধানের যে অংশটা বিচার বিভাগের, সেটা হচ্ছে আর্টিকেল 94 থেকে আর্টিকেল 117 পর্যন্ত। এখানে 20টা আর্টিকেল আছে। এখানে কয়েকটি আর্টিকেলে ওনারা সংশোধন এবং পরিবর্তনের প্রস্তাব করেছেন। তার মধ্যে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ নিয়ে প্রথম কথা হয়েছে। ওনাদের প্রস্তাব হলো যে স্থায়ী বেঞ্চ যেন বিভাগগুলোতে করা হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী 6 মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়। এটিএম আজহারুল মুক্তি না পাওয়ায় ব্যথিত জামায়াত। ইলিয়াস মাতবরের রিপোর্ট। ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে 1 যুগেরও বেশি সময় ধরে কারাগারে জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। গত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর অনেক রাজনৈতিক নেতাকর্মীর মুক্তি হলেও আইনগত প্রক্রিয়ায় চলমান এটিএম আজহারের বিচার প্রক্রিয়া। মঙ্গলবার খালাস চেয়ে আজহারের করা আপিল প্রধান বিচারপতির আদালতে উঠলেও শুনানি হয়নি। নতুন তারিখ ধার্য করা হয়েছে 6 মে। যে মামলার আগের রায়কে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, সেই রায়টি দিয়েছিলেন 5 সদস্য বিশিষ্ট বিচারপতি। আর এখন আজকের যে বেঞ্চ ছিল, এটি ছিল 4 সদস্য বিশিষ্ট। এই জন্যই পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী 6 তারিখে গুরুত্বের বিবেচনায় কজ লিস্টে প্রথম হিসেবে রেখে এই মামলার শুনানি করার সিদ্ধান্ত নিয়েছেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে সব আসামিদের মৃত্যুদণ্ড দেয়া এবং কার্যকরের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন জামাতের আইনজীবীরা। এ বিষয়েও শুনানি হবে ওই দিন। সকলের মামলার অতীতের রায়ের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। এই জন্যই মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন যে এত বড় প্রশ্নের সমাধান করার জন্য সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ একসাথে বসে যদি এই সিদ্ধান্ত নেন, তবেই এটা আইনের দৃষ্টিকোণ থেকে এবং ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে এটি উত্তম হবে। এদিন শুনানিতে উপস্থিত ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। যারা আওয়ামী ফ্যাসিবাদের হাতে মজলুম ছিল, অন্যায়ভাবে আটক ছিল, প্রায় সকলেই তারা কিন্তু মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু আমাদের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত যে সমস্ত মিথ্যা অভিযোগ, তার কোনো একটি অভিযোগের সাথে তার তিলমাত্র সম্পর্ক নেই। এটা আদালতে আমাদের পক্ষ থেকে আইনজীবীরা যথার্থভাবে সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। সারা দেশের লক্ষ কোটি আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছেন, তারা ব্যথিত। 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর রায় বহাল থাকে আপিল বিভাগেও। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। আগামী 1 মে শ্রমিক দিবসে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সমাবেশ উপলক্ষে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। এটি বিশাল জনসভা হবে। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক যৌথ সভা শেষে এ কথা বলেন তিনি। যৌথ সভায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের যুগ্ম মহাসচিবগণ, ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এতে অংশ নেন। এখনো বাংলাদেশের যারা সরকার, আগে যারা ছিলেন, সবারই এটা আন্তর্জাতিক চুক্তির অধীনে মান্য করার চুক্তি, মান্য করার বিষয় হলো যে দেশের শ্রমিকরা দৈনিক 8 ঘন্টা কাজ করবে। এর বেশি কাজ করলে
তার সম্মতি লাগবে এবং তাকে তার উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু আপনারা সবাই জানেন, আপনারা সংবাদ সন্ধানী, সত্য সন্ধানী, আপনারা জানেন যে আমাদের দেশে এমনকি সংগঠিত শিল্প সেক্টরেও দৈনিক 8 ঘন্টার চেয়ে বেশি সময় কাজ করানো হয়। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলা তদন্তে আরও 6 মাস সময় দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির। এর আগে গত 23 অক্টোবর হাইকোর্টের নির্দেশে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে 4 সদস্যের উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়। বিশ্ববাসীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে। এটি এমন এক চুক্তি যেখানে রাষ্ট্র ও জনগণ, যুব সমাজ, অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা, ঐতিহ্য, ন্যায় বিচার, মর্যাদা এবং সুযোগের ভিত্তিতে একটি ভবিষ্যৎ একত্রে গড়ে তুলবে। কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থানা শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। কাতার সফরে মঙ্গলবার দিনের শুরুতেই দোহায় আর্থানা শীর্ষ সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ডক্টর ইউনূস বিশ্ববাসীর উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে। এটি এমন এক চুক্তি যেখানে রাষ্ট্র, জনগণ, বিশেষ করে যুব সমাজ, অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা, ঐতিহ্য, ন্যায় বিচার, মর্যাদা এবং সুযোগের ভিত্তিতে একটি ভবিষ্যৎ একত্রে গড়ে তুলবে। Program Grameen works in 35 major cities in the United States, serving more than 200,000 poor women, 100% women. Loans are starting from $100,000 to $500. প্রধান উপদেষ্টা তার বক্তব্যে একটি সহনশীল, সমৃদ্ধ এবং টেকসই ভবিষ্যতের স্বপ্নের কথা উল্লেখ করেন। তিনি বলেন, তবে এখন এমন নানা হুমকি রয়েছে যা উন্নয়নকে বিপথে ঠেলে দিতে পারে। Make your mind into a little structure. You can't move out. You're afraid. If you do that, everybody will scream at you. That's not acceptable. রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। So we started something called social procurement. Anything you do, anything you buy for the Olympic has to come from social business. এছাড়া আর্থানা শীর্ষ সম্মেলনের ফাঁকে কাতারের আমিরের মা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মৌজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, কাতার বাংলাদেশ থেকে 725 জন সৈন্য নেবে। আর্থানা সামিটের সাইডলাইনে হওয়া বৈঠকে একথা কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। উত্তরোত্তর আরো সামনের দিকে আরো আমাদের বৃদ্ধি পাবে এবং এটা আমাদের, আমি মনে করব যে আমাদের সুদৃঢ় হবে আমাদের এই মিটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল। আরেকটা সুখবর আপনাদেরকে দেই, সেটা হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশের সোলজাররা কুয়েতে কিন্তু অনেক বছর ধরে তারা এসে ডিউটি করছেন, সেই গালফ ওয়ারের সময় থেকে। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নেবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। পার্মানেন্টলি মশার বিস্তার রোধ এবং ডেঙ্গু নিধনে মাঠে নামছে সেনাবাহিনী। দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে এক সভায় এমন তথ্য জানান উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, প্রত্যেকটি ওয়ার্ডে ফ্রি ডেঙ্গু টেস্ট কর্মসূচির পাশাপাশি হাসপাতালগুলোতে বিশেষায়িত ডেঙ্গু ইউনিট করার প্রস্তাব করা হয়েছে। ডেঙ্গু টেস্টটা আমরা ফ্রি সিটি কর্পোরেশন থেকে ওয়ার্ড ভিত্তিক করাই। দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে চলে গিয়েছে, আমরা কতজনকে কন্ট্রোল করব? খুবই মানে দুঃখজনক বিষয় হচ্ছে এটা। যে থার্ড পার্টি দিয়ে আমরা মশার ওষুধগুলো ছিটাতাম, আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে দিয়ে আর এই কাজটি করাবো না। আমরা এবার আর্মিদেরকে দিয়ে, বিএমটিএফকে দিয়ে আমরা এই কাজটি করাবো। যশোরের মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর এই 3 উপজেলার ভবদহের জলাবদ্ধতা স্থায়ী সমস্যার সমাধানে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি জানান, সরকার এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য কাজ করছে।
তবে সকলের প্রচেষ্টায় এবছর 17,000 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। ভবদাহ স্লুইস গেট পরিদর্শন শেষে ভবদাহ মহাবিদ্যালয় কলেজ প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। আগামীতে আমাদের দুইটা কথা ভাবতে হবে। এটা অনেক দিনের লম্বা সমস্যা এবং সমস্যাটা দিন দিন আরো জটিল হয়ে গেছে। আমরা যখন 2005-এ কাজ শুরু করেছিলাম তখন যদি আমরা এটার সমাধান করতে পারতাম, সমস্যাটার সমাধান সকলের জন্যই সঠিক হতো, সহজ হতো। সেটা আমরা করিনি, করতে পারিনি, করার সদিচ্ছা দেখাইনি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভবদহ সমস্যার চিরস্থায়ী সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে সকলের সাথে কথা বলবে, সকলে। গণপরিবহনের যানজটে যখন নাকাল নগরবাসী, ঠিক তখনই নতুন করে যানজটের অন্যতম বাহন হিসেবে এখন পরিচিতি পাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। নিয়ন্ত্রণহীন এই বাহনটি এখন রাজধানীবাসীর গলার কাটা। যদিও উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে এ বিষয়ে সঠিক কোনো তথ্য নেই। সাধারণ মানুষ বলছেন, তদারকি না থাকায় ব্যাটারি চালিত অটোরিকশা ক্রমে পরিণত হচ্ছে আতঙ্কে। হাসান বিশ্বাসের ক্যামেরায় আবু সাইদ উপর ধারাবাহিক 5 পর্বের বিশেষ প্রতিবেদনের আজ দেখুন 4র্থ পর্ব। রাজধানীর রাজপথ কিংবা অলিগলিতে এখন অবলীলে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা, যার দরুন হরহামেশাই ঘটছে নানা দুর্ঘটনা। আর এমন প্রেক্ষাপটে নগরবাসী যখন এই বাহন নিয়ে উদ্বিগ্ন, তখন আমরা জানতে চাই সিটি কর্পোরেশন কি করছে। এমন প্রশ্নের উত্তর জানতে উত্তর সিটি কর্পোরেশনে গেলে অফিসে থাকা সত্ত্বেও অটোরিকশা নিয়ে কথা বলতে নারাজ তারা। তবে কৌশলে মিলে গেল মূলত প্যাডেল চালিত আর ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা কত। উত্তর সিটি কর্পোরেশনের কতগুলো রিক্সা আছে? 30,162টা। অটো চার্জার সবগুলো মিলে ওটা আমাদের কাছে লাইসেন্স তো আপনি দেন, এই জন্যই আমিও লাইসেন্স দিই না। সার্কেল স্বাক্ষরের লাইসেন্স হয় ওনা তো হয়, কিন্তু এখানে প্রসেস তো এখান থেকে হয়। প্রসেস তো আমি আমি রুট লেভেলের মানুষ, সেটাই তো না সাড়ে কাছে চলেন তো ভাই। আমি এখন বুঝেন না কেন, আমি ওই জায়গায় পিওন চাপড়াচ্ছি মানুষ। 30,162টা রিক্সা আমাদের আছে। এটা কিভাবে জানেন? সেটা হলো আমাদের যখন 14 দিন ভাগ জায়গা হচ্ছে তখন আমরা এবার বুঝে দিচ্ছি, আমাদের এই পাশে বুঝে দিচ্ছি। আর আপনার যে ব্যাটারি চালিত অটো রিক্সার কোনো না, ব্যাটারি চালিত অটো রিক্সা তো আমরা কোনো লাইসেন্স দিইনি। কেন তথ্য কেন নেই আপনার কাছে? কেন তথ্য থাকবে আমাদের? কেন থাকবে? থাকবে না কেন? আমাদের অবৈধ, ওটা অবৈধ, নিবন্ধিত। তাহলে চলছে কিভাবে? চলছে কিভাবে আমিও জানি। এরপর গন্তব্য রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন, সেখানেও একই অবস্থা। অটোরিকশার কথা শুনতেই সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা যেন কথা বলতে নারাজ। তারপরও দীর্ঘ অপেক্ষার পর জানা গেল প্যাডেল আর ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা আসলে দক্ষিণ সিটিতে কত, আর ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে কি করছেন তারা। আমাদের এখানে নিবন্ধিত রিকশার সংখ্যা বর্তমানে হচ্ছে 2020 সালে যেটা করা হয়েছিল, সেই সংখ্যাটা হচ্ছে 1,82,630। তবে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলে এসব ব্যাটারি চালিত অবৈধ রিকশা নিয়ে কর্মযজ্ঞ শুরু করার কথা রয়েছে। কিন্তু যেগুলো আসলে অটো চার্জার বা ব্যাটারি চালিত চলছে, সেগুলো কি কোনো পরিসংখ্যান কি আপনাদের কাছে কি আছে? না, সেই সম্পর্কিত এখনো পর্যন্ত আমার কাছে নাই। আবার যখন দিবে নিবন্ধন আহ্বানের জন্য বিজ্ঞাপন দিবে, তখন আবার এটার সংখ্যাটা বলা যাবে আর কি। রাজধানীর উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে অনুসন্ধান চালিয়ে দেখা গেছে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে যেসব অবৈধ অটোরিকশা, তার কোনো সঠিক পরিসংখ্যান নেই তাদের কাছে। তবে অবিশ্বাস্য হলো সত্য, তাদের কাছে প্যাডেল চালিত যে রিকশাগুলো রয়েছে তার তথ্য রয়েছে। তবে এই প্রশ্নের উত্তর জানতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার অসংখ্যবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফিরেছি। তবে এই ব্যর্থ হয়ে ফেরার কারণ কি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটুকু পদক্ষেপ নেবেন, সেই প্রশ্নের উত্তর জানতে চায় নগরবাসী। দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা থেকে আবু সাইদ, মাই টিভি, ঢাকা। দীর্ঘ প্রতীক্ষা শেষে অবশেষে জাপানের সহযোগিতায় মাতারবাড়ি সমুদ্র বন্দর নির্মাণ হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। বন্দরের একটি টার্মিনাল নির্মাণে জাপানের পেন্টা ওশান এবং থোয়া কর্পোরেশনের সাথে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী প্রাথমিক ব্যয় ধরা হয়েছে 6,200 কোটি টাকা। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা এর অর্থায়নে 2029-এর শেষে বা 2030 সালে মাতারবাড়ি বন্দর কার্যক্রম শুরু করার আশা রয়েছে।
মাতারবাড়ি বর্তমানে চট্টগ্রাম বন্দরের সাথে সম্পৃক্ত থাকলেও ভবিষ্যতে এটি একটি একক গভীর সমুদ্র বন্দরে পরিণত হবে, যার মাধ্যমে আমদানি রপ্তানি ব্যয় অর্ধেকে নেমে আসতে পারে, যা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। So thank JICA, they are already working with us on this particular project. And as the Naval Chief has said, let me repeat, it will be integrating all the ports.